নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে সবাইকে এই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর এই ভিডিওতে আলোচনা করব যে সামনের সপ্তাহে কোন কোন ইম্পর্টেন্ট ডেটাগুলো রয়েছে যেইগুলো মার্কেটকে বড় মুভ দিতে পারে, মানে উপরের দিকে নিয়ে যেতে পারে বা নিচের দিকে নামাতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই নিফটি ফিফটি এর যে লেভেল সেটা কি বলছে, কোথায় কি সাপোর্ট রয়েছে, কোথায় কি রেজিস্ট্যান্স রয়েছে, এগুলো আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এর আগের যে ছুটি এটা ছিল এই রিপাবলিক ডে এর দিনে, মানে 26শে জানুয়ারি। এর পরের যে ছুটি এটা রয়েছে এই 23রা মার্চ, এই হোলির জন্য ছুটি থাকবে, মানে ফেব্রুয়ারি মাসে কোনো ছুটি কিন্তু নেই। অর্থাৎ এই সপ্তাহে বাজার পুরো 5 দিনই খোলা থাকবে। এরপরে যদি বাজারের মহলের কথা বলি, এইখানে নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন শুক্রবার দিন 1.30% পড়েছিল এবং 5 দিনেও প্রায় 1.36% পড়া রয়েছে। তারপরে বিএসসি সেন্সেক্স এখানেও 5 দিনে 1.60% ডাউনফল দেখা গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি নিফটি ব্যাংকের কথা বলি, এইখানে যে পতন সেটা কিছুটা কম রয়েছে। এই নিফটি ব্যাংক এই 0.97% পড়ে বন্ধ হয়েছে এবং পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন এই 480 পয়েন্ট পড়েছে। আর এরপরে চলুন দেখে নিই আমেরিকান মার্কেট কেমন কি পারফর্ম করেছে। কারণ আমাদের এই ইন্ডিয়ান মার্কেট এটা বন্ধ হয়ে যাওয়ার পর আমেরিকান মার্কেট ওপেন হয়েছিল, আর এই আমেরিকান মার্কেটের যে ক্লোজিং সেটা কিছুটা ইন্ডিয়ান মার্কেটের যে ওপেনিং সেটা সংকেত দেয়। যদি এখানে ডাউ জোন্সের কথা বলি, দেখতে পাচ্ছেন এই শুরুতে লাল নিশানি কিছুক্ষণ চলছিল, কিন্তু তারপরে বেশিরভাগ সময়ই এই সবুজেই কিন্তু ট্রেড করেছে। যদিও দিনের শেষে এই তেজি সেরকম বেশি ছিল না, এই মাত্র 50 পয়েন্টের কাছাকাছি বেড়ে এই ডাউ জোন্স সেটা বন্ধ হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এখানে নাসডাক কম্পোজাইট এখানেও দেখতে পাচ্ছেন একই রকম মুভমেন্ট দেখা গেছে এবং সামান্য পড়েছে, খুব বেশি যে পতন দেখা গেছে সেরকমটা নয়, এই 50 পয়েন্ট মতো পড়েছে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেটের এরিয়ার গুলো কেমন কি পারফর্ম করেছে, গত কয়েকদিন ধরে ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, মানে এই আইটি সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো সেগুলো ইন্ডিয়ান মার্কেটেও পড়ছিল। তার সঙ্গে সঙ্গে এই যে এডিআর এগুলোও পড়ছিল। তবে যদি দেখেন শুক্রবার দিন এই যে ইনফোসিস বলুন, উইপ্রোর বলুন, এদের যে এডিআর গুলো রয়েছে এখানে কিছুটা পজিটিভিটি দেখা গেছে। এই ইনফোসিসের এডিআর প্রায় 3.5%-এর উপরে বাড়া এবং এরই সঙ্গে সঙ্গে উইপ্রোর এডিআর এটাও 2.5%-এর উপরে বেড়েছে। মানে আইটি সেক্টরের দিক থেকে কিছুটা ভালো সংকেত কিন্তু রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটেরও বিভিন্ন যে আইটি কোম্পানিগুলো রয়েছে, এআই কোম্পানিগুলো রয়েছে, সেইগুলো কিন্তু সবুজ ক্যান্ডেলস্টিকেই বন্ধ হয়েছে। তবে এই বাকি যে এডিআর গুলো যেমন এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 1% ডাউন, তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও 2% ডাউন রয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব এটাও কিছুটা ডাউন, এবং এর সঙ্গে সঙ্গে এই যে যাত্রা অনলাইন এটা একদম ফ্ল্যাট বন্ধ হয়ে গেছে। তবে এই সপ্তাহে এই যে আইটি কোম্পানিগুলো এইগুলো কিন্তু মার্কেটে কিছুটা স্বস্তি দিতে পারে। আর এই গিভ নিফটি এটা কেমন কি সংকেত দিচ্ছে, এই গিভ নিফটিও দেখতে পাচ্ছেন শুক্রবার দিন প্রায় 160 পয়েন্টের কাছাকাছি পড়েছিল। তবে যেহেতু এই এডিআর গুলো ভালো পারফর্ম করে দিয়েছে, মার্কেটে কিন্তু খুব বেশি প্রেসার এই সোমবারে নাও থাকতে পারে। তবে এই এফআইআই এবং ডিআইআই ডেটা এগুলো খুবই খারাপ এসেছিল। অনেকদিন পরে এফআইআই এদের তরফ থেকে সেলিং দেখা গেল এবং সেলিং ফিগারটাও বড্ড বড়। এইখানে দেখতে পাচ্ছেন এই শুক্রবার দিন এফআইআই এরা বিক্রি করে দিয়েছিল প্রায় 7,400 কোটি টাকার শেয়ার, এবং সেখানে ডিআইআইদের যে কেনাকাটা সেটাও কিছুটা কম। ডিআইআই কিনেছে 5,553 কোটি টাকার শেয়ার, মানে ডিআইআই এরা যতটা কিনেছে তার থেকে বেশি শেয়ার কিন্তু এই এফআইআই এরা বিক্রি করে দিয়েছে। আর মোটামুটি যদি দেখেন এই ফেব্রুয়ারি মাসে 11খানা ট্রেডিং সেশন হয়েছে এবং তার মধ্যে 4খানা ট্রেডিং সেশন এই যে এফআইআই তারা বিক্রি করেছে, এবং 7খানা ট্রেডিং সেশনে এই এফআইআই দের তরফ থেকে কিন্তু বাইং এ দেখা গেছে। আর এই শুক্রবার দিন এই ক্যাশ মার্কেটে তো বিক্রি করেইছে, তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি ফিউচার এন্ড অপশন মার্কেটেও ভালো পরিমাণে শেয়ার বিক্রি করেছে। এই ইন্ডেক্সও দেখতে পাচ্ছেন 2455 কোটির সেলিং, এবং এই স্টক ফিউচার এখানেও এই 3273 কোটির সেলিং, মানে এফআইআই রা চারদিক থেকে কিন্তু বিক্রি করে গেছে, যেটা কিন্তু খুবই খারাপ সংকেত। আর এই আমেরিকান মার্কেট যে নিচু লেভেল থেকে কিছুটা রিকভারি দেখিয়েছিল তার পেছনে একটা কারণ বলতে পারেন এই আমেরিকার সিপিআই এর ডেটা, মানে আমেরিকার যে ইনফ্লেশনের ডেটা সেটা সামনে এসেছে। এই ইনফ্লেশনের ডেটা কি বোঝায়, যে আমেরিকান মানুষরা কোনো জিনিস কিনতে গেলে আগে থেকে কতটা কি বেশি দাম দিচ্ছে। আর এই সিপিআই এর ডেটা এটা যদি অনুমানের থেকে কম আসে তাহলে সেটা মার্কেটের জন্য ভালো, কারণ এই সিপিআই ডেটা এটা যদি কম আসে তাহলে ফেড কি করবে, এই যে ইন্টারেস্ট রেট সেটা কমাতে পারে, এবং ইন্টারেস্ট রেট কমালেই বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তারা কম সুদে লোন তুলতে পারবে। যদি এই সিপিআই এর ডেটা দেখে দেখতে পাচ্ছেন এই 13 তারিখেই এসেছে, কত এসেছে অ্যাকচুয়ালি এই 2.4%, মার্কেটের কত অনুমান ছিল 2.5%, মানে অনুমানের থেকেও কম। এবং এর আগে কত ছিল 2.7%, তার আগের থেকেও কম। মানে ফোরকাস্ট বলুন বা প্রিভিয়াস বলুন, দুটো জায়গার থেকে এই যে ইনফ্লেশনের ডেটা এটা কিন্তু ভালো এসেছে, সেটাই বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। ইউএস সিপিআই ইনফ্লেশন সফটেন্স টু 2.4% ইন জানুয়ারি ভার্সেস 2.5% ফোরকাস্ট। এটাও বলতে পারেন মার্কেটকে কিছুটা সাপোর্ট দিয়েছে। যদি ধরুন এই যে ইনফ্লেশন সেটাই অনুমানের থেকে বেশি এসে গেল, এই অনুমান ছিল 2.5%, সেখানে যদি 2.6% আসতো বা 2.7% আসতো, তাহলে কিন্তু সেটা মার্কেটে একটা নেগেটিভিটি তৈরি করতো। আর যদি সামনের
সপ্তাহে বিভিন্ন ডেটার কথা বলি, অনেক কিছু ডেটাই আসতে চলেছে। তার মধ্যে এই ফেড ব্যাংক যে রয়েছে তাদের এই মিটিংসের যে মিনিটস সেটা সামনে আসবে। মানে কি, এর আগে যখন এই ফেডের মিটিং হয়েছিল তখন তো কিছু জিনিস সামনে এসেছিল যে রেটের কেমন কি পরিবর্তন হয়েছে। আর এই ফেডের মিটিং এর মিনিটস থেকে কি বোঝা যাবে যে ফেড পরবর্তীকালে সুদের হার নিয়ে কি ভাবছে, এরপর তখন রেট কাট বা রেট হাইকের কেমন কি সম্ভাবনা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটের যে লিকুইডিটি ট্রেন্ড সেরকম ডেটাগুলো কিন্তু এই এফএমসি মিটিং এর যে মিনিটস এখানে সামনে আসবে। আর কবে ডেটা আসবে এখানে তো দেখতে পাচ্ছেন 19 তারিখে রয়েছে। আর যদি ভারতীয় টাইমের কথা বলি তাহলে আমরা 18 তারিখে এই ফেড মিটিং এর যে মিনিটস সেটা কিন্তু দেখতে পাবো, এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকার যে জিডিপির ডেটা সেটাও সামনে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারি 20 তারিখেই এই যে জিডিপির ডেটা সেটা সামনে আসতে চলেছে, এবং এবারে মার্কেট অনুমান করে চলছে যে আগের বারের থেকে এই জিডিপির ডেটা এটা কিন্তু অনেকটা কম আসবে। এর আগে দেখতে পাচ্ছেন জিডিপির ডেটাগুলো কেমন ছিল, এই 3%, তারপরে ওই 3.33%, তারপরে 3.8%, তারপরে 4%-এর উপরে। কিন্তু এবারে এই যে অনুমান এটা কত রাখা হয়েছে, 2.8% রাখা হয়েছে, এবং এটাও দেখার থাকবে এবারেই জিডিপির যে ডেটা সেটা অনুমানের কতটা কাছাকাছি আসে। মার্কেট এমনিতেই অনুমান করে চলছে এবারের এই যে জিডিপির গ্রোথ সেটা একটু কম থাকবে। আর এর আগে তো বললাম ফেডের মিটিং এর যে মিনিটস সেটা সামনে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়াতেও যে এমপিসির মিটিং হয়েছে তারও যে মিনিটস সেটাও সামনে আসবে। আর এই ডেটা কবে আসবে, এই ডেটা আসবে শুক্রবার। এইখানে বাজার কি দেখবে যে ইনফ্লেশন নিয়ে এমপিসির যে মেম্বাররা রয়েছেন তাদের কি মতামত রয়েছে, আমাদের মার্কেটের এই লিকুইডিটির পরিস্থিতি কেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই রেট পলিসির কেমন কি সিদ্ধান্ত থাকতে পারে সেই ডেটাগুলো সামনে আসবে। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই গ্লোবাল বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে, এবং এই সময় বলতে পারেন বিভিন্ন যে এমার্জিং মার্কেটগুলো রয়েছে সেইগুলোই মনিটারি সিগন্যালের উপর বেশি নির্ভরশীল। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়ান আইটি সেক্টর, এটা পুরোটাই ফোকাসে থাকবে। এই ইন্ডিয়ান আইটি সেক্টর যদি দেখেন এই টপ থেকে যদি বটম পর্যন্ত ক্যালকুলেট করেন মোটামুটি 3 থেকে 4% পর্যন্ত প্রথম দেখতে পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এই এক সপ্তাহের যে হাই সেটাই 36,000-এর কাছাকাছি, এবং এখানে লো দেখতে পাচ্ছেন প্রায় 31,500-র কাছাকাছি, প্রায় 4,000 4,500 পয়েন্টের কাছাকাছি ডিফারেন্স এই আইটি সেক্টরের টপ এবং বোতম থেকে পাওয়া যাচ্ছে। এবং বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে সেখানে বড় বড় পতন দেখা গেছে। যদি ইনফোসিসের কথা বলি এই 5 দিনে দেখতে পাচ্ছেন প্রায় 9% পড়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে এই যে টিসিএস এটাও প্রায় 8.5% পড়া, এবং আরো কিছু কোম্পানি সবগুলোই যদি দেখেন বড় বড় পতন দেখিয়েছে। এই যে উইপ্রো এখানেও দেখতে পাচ্ছেন 5 দিনে প্রায় 7%-এর উপরে পতন দেখা গেছে। মানে এই আইটি কোম্পানিগুলোতে প্রচুর সেলিং প্রেসার দেখা গেছে। আর এখানে প্রবলেমটা কি তৈরি হয়েছে, বিভিন্ন যে জেনারেটিভ এবং তার সঙ্গে সঙ্গে এজেন্টিক এআই সেই সমস্ত টেকনোলজির জন্যই এই যে আইটি কোম্পানিগুলো এগুলো পড়ছে। এরকমই মনে করা হচ্ছে যে বিভিন্ন অ্যাডভান্স এআই মার্কেটে আসছে সেগুলো কিন্তু ভারতের এই আইটি কোম্পানিগুলোর যে ব্যবসা তাদের যে আর্নিং সেটাকে কমিয়ে দিতে পারে। আর এরপরে গোল্ড এবং সিলভার এগুলোর উপর ফোকাস থাকবেই। এই টপ লেভেল থেকে অনেকটা পড়ে যাওয়ার পরে এই গোল্ড বলুন, সিলভার বলুন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কমোডিটি বলুন, এইগুলো বলতে পারেন একটা কনসলিডেটেড জোনে চলছে। এইখানে যে বিভিন্ন ট্রেডাররা বিভিন্ন পজিশন তৈরি করে রেখেছিল সেইগুলো ক্লিয়ার হয়েছে। এই মার্কেটের ভলিটিলিটি সেটা কমেছে। অনেকে কি করছে, কিছুজন প্রফিট বুকিং করছে এবং কিছুজন বাই অন ডিপসও করছে। মানে এই মুহূর্তে বাইং সেলিং দুটোই চলছে। এর আগে যদি এই যে ডিমান্ড সেটা বেশি ছিল তার তুলনায় সাপ্লাই কম ছিল, কিন্তু বর্তমানে এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে লেভেলটা সেটা স্টেবল হয়েছে। যদি দেখেন মোটামুটি এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে এই যে গোল্ড এটা এক লেভেলের মধ্যেই ঘুরছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার এখানেও দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট লেভেলের মধ্যেই ঘোরাফেরা কিন্তু দেখা যাচ্ছে। এই বিশেষ করে ফেব্রুয়ারি মাস পড়ার পর থেকে সেরকম বড় কোনো মুভমেন্ট কিন্তু আসেনি। এর আগে যেমন দেখতে পাচ্ছিলেন এরকম এক দিনে 8% 10% বাড়ছিল, সেই জিনিসটা কিন্তু এখন বন্ধ হয়েছে। আর এই গোল্ড সিলভার এগুলো যেমন পারফর্ম করছে সেরকমই পারফরমেন্স এই যে ক্রিপ্টো মার্কেট সেখানেও দেখা যাচ্ছে। এই ক্রিপ্টো মার্কেটেও এই বটম লেভেল থেকে সামান্য রিকভারি দেখা যাচ্ছে, তবে খুব বড় যে রিকভারি এসেছে সেরকমটা নয়। এইখানে বিটকয়েন দেখতে পাচ্ছেন এই 70,000-এর উপরে রয়েছে। এখনো যদি দেখেন এক মাসে প্রায় 30% ডাউন রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এটাও 5 দিনে দেখতে পাচ্ছেন প্রায় 2%-এর কাছাকাছি বাড়া, এবং যদি একটু লম্বা সময়ও দেখেন এক মাসে প্রায় কিন্তু 40% ডাউন হয়ে গেছে। এবং বলতে পারেন এই যে ক্রিপ্টো মার্কেট সেটা কিন্তু এখন একটা ফেয়ার ভ্যালুয়েশনের কাছে চলে এসেছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, এই ক্রুড অয়েল একটা নির্দিষ্ট লেভেলে ওঠার পরে কনসলিডেট করছে। এই ডব্লিউটিআই ক্রুড প্রায় 63-র কাছাকাছি রয়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটাও এই 68-র কাছাকাছি রয়েছে। যতক্ষণ এই 70-75-এর নিচে থাকবে সেরকম বড় কোনো চিন্তার ব্যাপার নেই। তবে এর আগে এই যে ব্রেন্ট ক্রুড বলুন, ডব্লিউটিআই ক্রুড যেগুলো 55-60 এরকম জায়গাতে চলে এসেছিল, সেখান থেকে কিন্তু এই যে প্রাইস সেটা অনেকটাই বেড়ে গেছে। আর ভিডিও শেষে যদি নিফটি 50 লেভেলের কথা বলি, তাই নিফটি 50-তে শুক্রবার দিন একটা শার্প পতন দেখা গেছে, প্রায় 336 পয়েন্ট পড়ে গেছে। যদি নিচের দিকের কথা বলি এই 25,300 এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করবে। যদি 25,300-কেও ভেঙে ফেলে তাহলে একটা বড় পতন আসতে পারে, এবং ওপর দিকের যদি কথা বলি তাহলে 25,800 এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এবং তারপরে তো এটাও দেখতে পেয়েছিলেন যে ট্রেড ডিল বলুন, তার সঙ্গে সঙ্গে বাজেট বলুন, তারপরেও যে মার্কেট সেটা কিন্তু
26,000 এই লেভেলটাকে ভাঙতে অক্ষম হয়েছে। তো এই 25,800 এটাকেও যদি ভেঙে ফেলে তাহলেও তারপরেই 26,000 এটা আরো একটা বড় স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।